রাম রাম বন্ধুরা, আপনারা কেমন আছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে পারেন। তো আজকে হচ্ছে 12 তারিখ, তাই ভাবলাম আজকের যেহেতু রবিবার, তাই কিছু স্পেশাল কিছু করা হোক। তাই আপনাদের জন্য তিনটি অতি গুরুত্বপূর্ণ খবর নিয়ে হাজির হয়েছি। প্রথমত দুর্গাপুর গণধর্ষণ কাণ্ড, যেটি কিন্তু মানুষের ভিত্তি নাড়িয়ে দিয়েছে এবং মানুষের মনে হচ্ছে এই ঘটনাটি আরজি করের ঘটনার সঙ্গে অনেকে তুলনা করছেন বা আরজি করের ঘটনার মতনই ঘটনা ঘটেছে। 3 নম্বর হচ্ছে কলকাতায় আবার তদন্তে ইডি কার্যত ইডি নিয়োগ দুর্নীতি ক্ষেত্রে কিন্তু কলকাতায় আবার তদন্ত শুরু করেছে ইডি। 3 নম্বর হচ্ছে উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী। এবার হচ্ছে বিস্তারিত ঘটনা। দেখুন, এই তিনটি খবরের মধ্যে আমার সবথেকে যেটি মারাত্মক এবং সবথেকে খতরনাক খবর মনে হয়েছে তা হলো দুর্গাপুর গণধর্ষণ কাণ্ড। কারণ দুর্গাপুর গণধর্ষণ কাণ্ডে আপনারা ইতিমধ্যে হয়তো জেনে গেছেন যে দুর্গাপুরে একটি ঘটনা ঘটেছে, যেখানে একটি বেসরকারি মেডিকেল কলেজ, সেই বেসরকারি মেডিকেল কলেজে উড়িষ্যার একজন ছাত্রী যিনি পড়তে এসেছিলেন এবং তার সঙ্গে কার্যত গণধর্ষণ করা হয়। এই একটি অভিযোগ কিন্তু সামনে এসেছে। অভিযোগ শুধু নয়, এবং এই ঘটনাটিকে কার্যত আরজি করের ঘটনার মতনই কিন্তু দেখা হচ্ছে যে আরজি করে যেরকম একটি ঘটনা ঘটেছে ঠিক সেই একই ঘটনা ঘটেছে। এবং এখানে কিন্তু প্রশ্ন উঠেছে যে পশ্চিমবঙ্গের ল অ্যান্ড অর্ডার সম্পর্কে, পশ্চিমবঙ্গের ল অ্যান্ড অর্ডার যে কী অবস্থায় আছে সেই একটা প্রশ্ন কিন্তু উঠেছে যে কেন পশ্চিমবঙ্গে বারবার মহিলাদের সঙ্গে বা মেয়েদের সঙ্গে এরকম অসভ্য আচরণ করা হচ্ছে, বারবার কেনই মহিলাদের সঙ্গে খারাপ ব্যবহার করা হচ্ছে। কারণ আরজি করের ঘটনা আমরা দেখেছি, সেই আরজি করের ঘটনার এক বছর পূর্তি উপলক্ষে আরও কতগুলি ঘটনা ঘটেছে। আপনারা একটু লক্ষ্য করে দেখবেন। আরজি করের ঘটনার পর ঘটেছিল কসবা ল কলেজ ঘটনা, তারপরে ঘটেছে আপনার এই দুর্গাপুরের ঘটনা। এবং এই ঘটনাগুলি কিন্তু কার্যত এটাই প্রমাণ করে যে পশ্চিমবঙ্গে যে ল অ্যান্ড অর্ডার আছে সেই ল অ্যান্ড অর্ডার কার্যত ভেঙে পড়েছে। কারণ যদিও এই নিয়ে কিন্তু তীব্র চাপানো রাজনীতি শুরু হয়েছে। দেখুন, রাজনীতি যারা করে তারা তো রাজনীতি করবে, সেটা বড় কথা নয়, কিন্তু বড় কথা হচ্ছে সাধারণ মানুষ তাহলে কি করবে। আজকে পশ্চিমবঙ্গের অবস্থা এতটাই খারাপ হয়েছে, বিশেষ করে মহিলাদের জন্য, যে ভাই বেছে বেছে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আক্রমণ হচ্ছে মহিলারা। যেখানে কোথাও আক্রমণ হচ্ছে কলেজে, কোথাও আক্রমণ হচ্ছে মেডিকেল কলেজে, কলকাতা আরজি করের মতন সুপার ফ্যাসিলিটি হসপিটালে। ভাবতে পারছেন কতটা মানে আইন ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়েছে আমার মনে হচ্ছে। আপনাদের কী মনে হয় অবশ্যই কমেন্টে জানান। এই নিয়ে চাপানো যেহেতু সৃষ্টি হয়েছে, এখনও পর্যন্ত এই তদন্তে 3জনকে কিন্তু অ্যারেস্ট করা হয়েছে এবং সহকর্মী সহ আরও কিছু লোককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এবং সবথেকে বড় কথা, এই যে এত পরিমাণে মহিলাদের উপর অত্যাচার হচ্ছে বা পশ্চিমবঙ্গে এত রেপ হচ্ছে বা ধর্ষণ হচ্ছে, এর মূলের যে কারণ আমার যেটুকু মনে হয়, আমার ব্যক্তিগত যদি আমি কথা বলি, তা হলো দুষ্কৃতীরা যখন ধরা পড়ে তাদেরকে কিন্তু কঠোরভাবে কঠোর সাজা কিন্তু দেওয়া হচ্ছে না, যেটা কিন্তু অন্যান্য রাজ্যে দেওয়া হয়। যেমন উত্তরপ্রদেশ বা আসামের কথা যদি বলি, সেখানে যদি এই ঘটনা ঘটতো এতক্ষণ ইনকাউন্টার হয়ে যেত। কিন্তু পশ্চিমবঙ্গে একটু সব কিছু দেখি, পশ্চিমবঙ্গে সবসময়ের জন্য একটু পলিটিক্স বেশি হয়, কাজের কাজ কিছুই হয় না, শুধু পলিটিক্সটাই বেশি হয়। কারণ এই সমস্ত ঘটনা যখন ঘটে, এই সমস্ত ঘটনা নিয়ে পলিটিক্স বেশি হয়। যেমন আরজি করে ঘটনার সময় কত আন্দোলন হলো, কিন্তু যে অভিযুক্ত সেই অভিযুক্তকে কি যথার্থ সাজা দেওয়া হলো? যথার্থ কিন্তু সাজা দেওয়া হয়নি। তাদের আবার যাবজ্জীবন সাজা প্রদান করা হয়েছে এবং সরকারি টাকাই তারা খেয়ে আবার ধ্বংস করছে। কিন্তু এটা তো করলে হবে না, কারণ এই সমস্ত লোকেদের আমার যতটুকু মনে হয়, এই সমস্ত যারা অপরাধী আছে তাদের হয়তো মনে হয়েছে যে পশ্চিমবঙ্গ হচ্ছে এমন একটি রাজ্য যেখানে ভাই যত অন্যায় করো কিচ্ছু যায় আসে না, কোনো বিচার হয় না। আর এই জিনিসটাই হয়তো আরও দুষ্কৃতীদের মনে সাহস যোগায়। কিন্তু এই কাজটা করলে হবে না, যে কজনই ধরা পড়বে। দেখুন, অবশ্যই মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে কাউকে কিন্তু রেহাই হবে না, এবং পুলিশও বলেছে যে এইসব ব্যাপারে জিরো টলারেন্স। একটা দুষ্কৃতীও কিন্তু ছাড় পাবে না। কিন্তু কথাটা হচ্ছে ছাড় তো পাবেন না, তারা ধরাও পড়বে, কিন্তু তারা কি যথাযথ শাস্তি পাবে? এটাই হচ্ছে সাধারণ মানুষের বড় প্রশ্ন। তাদেরকে যদি যথাযথ শাস্তি দেওয়া সম্ভব হয়, তাহলে কিন্তু এরকম দুষ্কৃতীরা এরকম কাজ করতে 10বার ভাববে, যেটা কিন্তু উত্তরপ্রদেশ করে দেখায়, উত্তরপ্রদেশ বা আসাম কিন্তু করে দেখায়। কারণ সেখানে কিন্তু 10বার ভাবে। কিন্তু আমাদের রাজ্যে একটু অন্যরকম, আপনারা বুঝতেই পারছেন আমি কি বলতে চাইছি। সেখানে ধরাও পড়ে দুষ্কৃতীরা, কিন্তু বিচারে ঠিক যে কী বিচার হয় আমি এখনও খুঁজে পাই না। তারা কিন্তু আবার স্বইচ্ছায় বাইরে ঘুরে বেড়ায়, যেটা কিন্তু অন্যান্য মানুষ যারা দুষ্কৃতি মনোভাবের মানুষ তাদের কিন্তু সাহস যোগায়, আমার যেটুকু মনে হয়। কিন্তু এটা করলে হবে না। এতক্ষণ যদি উত্তরপ্রদেশ হতো, তাহলে তাদের বাড়ি ঘর এতক্ষণ বুলডোজার দিয়ে গুড়িয়ে ফেলা হতো, যেটা কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে এখনও করা হচ্ছে না। হয়তো এখানেও দেখা হয় মানবিকতা, কিন্তু আপনাদের একটা কথা মনে রাখতে হবে যে সমস্ত দুষ্কৃতি এই সমস্ত রেপিস্ট হয় বা কাজ করে থাকে জঘন্য, তাদের ক্ষেত্রে যদি মানবিকতা দেখান, তারা কি মানবিকতা দেখাচ্ছে? তারাও তো মানবিকতা দেখাচ্ছে না। এবং এটি কিন্তু কার্যত প্রমাণ করে যে পশ্চিমবঙ্গের
আইন ব্যবস্থা পুরোপুরি ভেঙে গেছে। তাই কিন্তু এই একটি ঘটনা ঘটেছে এবং উড়িষ্যার মুখ্যমন্ত্রী তীব্রতর কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী যে অনুরোধ জানিয়েছে যে কোনো অবস্থাতে দোষীদের কিন্তু কঠোর শাস্তি প্রদান করতে হবে। কারণ আপনারা ইতিপূর্বেই জেনেছেন বা ইতিমধ্যে জেনেছেন যে যার সঙ্গে ঘটনাটি ঘটেছে তার বাড়ি কিন্তু উড়িষ্যাতে এবং তিনি দুর্গাপুর মেডিকেল কলেজে পড়তে এসেছিলেন। তার পড়াটাই কি তা আমাদের রাজ্যে আসাটাই কি তার কাল হয়ে দাঁড়ালো? অবশ্যই আপনারা কমেন্টে কিন্তু জানাবেন। এবং এই যে আমাদের যে সম্মান, যে গর্ব, সেটা উড়িষ্যার মানুষ কী চোখে দেখবে এটাও একটু কমেন্টে জানাবেন। এবং পশ্চিমবঙ্গ আমার মনে হচ্ছে দুষ্কৃতীদের একটি স্বর্গরাজ্যে পরিণত হয়েছে। আপনাদের কি মনে হচ্ছে অবশ্যই কমেন্টে জানান। এরপরের যে খবরে আসবো, নজর রাখবো, তা হলো কলকাতায় আবার পুরনিয়োগ দুর্নীতি তদন্তে ইডি। তো বন্ধুরা, পুরনিয়োগ দুর্নীতি মামলায় কলকাতায় 13টি জায়গায় কিন্তু ইডি তদন্ত করে এবং লক্ষ লক্ষ টাকা উদ্ধার করা হয় এবং অনেক নথিপত্র কিন্তু উদ্ধার করা হয়। আর এইখানে কিন্তু প্রশ্ন জাগে মানুষের মনে যে ভোট এলেই কেন ইডি এত তৎপর হয়ে যায়, কিন্তু তারপর ভোট বিতে গেলে কেন ইডি আর কিছু কাজ করতে পারে না। আপনাদের যদি আমি পার্সেন্টেজের রেট বলি, মানে কি বলবো, পার্সেন্টেজ হিসেবে যদি বলি, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দেখুন, গোটা ভারতবর্ষের ক্ষেত্রে ইডি সিবিআইয়ের যে তদন্তের যে হার সেটা হচ্ছে 70%, আর পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সেটা হয়ে যায় 30%। কার্যত এখানেই মানুষের মনে কিন্তু সাধারণ মানুষের মনে প্রশ্ন জাগে, কারণ সাধারণ মানুষও জানে যে পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস এত দুর্নীতি করেছে যে ইডি সিবিআই যদি সঠিকভাবে তদন্ত করে তাহলে তৃণমূল কংগ্রেসের পুরো মন্ত্রী ক্যাবিনেটই তিহার জেলে যাবে। কিন্তু তারপরেও কি জাদু বলে যে এই সমস্ত দুর্নীতিবাজ নেতা মন্ত্রীরা বাইরে ঘুরে বেড়ায়, এটাই সবথেকে বড় ব্যাপার। এবং আমার যে মনে হয় ইডি সিবিআই ঠিকঠাক তদন্ত করে না বা করতে চায় না। তারা চায় যে পশ্চিমবঙ্গে এরকম দুর্নীতি হোক। অবশ্য আপনাদের কি মনে হয় আপনারা অবশ্যই কমেন্টে জানান। নাহলে পার্থ চট্টোপাধ্যায়, যিনি শিক্ষা দুর্নীতির জন্য জেলে গেছেন, তিনি আপনারা সকলেই শুনেছেন যে তিনি কিন্তু মানে বেল পাচ্ছেন। এটা কিন্তু বিশাল বড় একটা ভাবনার বিষয়। তাহলে আমার যেটুকু মনে হয় যে ইডি সিবিআই সঠিকভাবে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সঠিকভাবে কাজ করে না। নাহলে নারদা সারদার মামলায় কি হলো আমরা এখনও জানতে পারলাম না। সবাই জানে যে নারদা সারদায়ের যে টাকা, সে টাকাটা তৃণমূল নেতা নেত্রীরা ভোগ করেছে, কিন্তু তারপরেও তাদের বিরুদ্ধে ইডি সিবিআই কোনো কিছু খুঁজে পায় না। কেন খুঁজে পায় না অবশ্যই আপনারা কমেন্টে জানান। এরপর হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ সফর। দেখুন, মাননীয় মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গ সফরে যাক বা না যাক, কিন্তু আমার একটা কথা আছে এটা নিয়ে, যে উত্তরবঙ্গে যখন মাননীয় মুখ্যমন্ত্রী যখন বন্যা শুরু হলো, আপনারা সকলেই দেখেছিলেন তিনি কলকাতার একটি স্থানে সুন্দরভাবে তিনি ওই ডান্স গান হিরোইন মানে নায়ক নায়িকাদের নাচ গান ডান্স করছিল। তখন ইতিমধ্যে কিন্তু খবর হয়ে গেছিল যে উত্তরবঙ্গে প্রবল বন্যা হয়েছে এবং সেই যে ডান্স চলছিল তখন পর্যন্ত মাননীয় মুখ্যমন্ত্রীর খবর ছিল যে উত্তরবঙ্গে 21 জন কিন্তু মারা গেছে। আর এই নিয়ে কিন্তু রাজনৈতিক তরজা কিন্তু শুরু হয়েছিল। কি রাজনৈতিক তরজা শুরু হয়েছিল আপনারা সকলেই জানেন। কারণ বিরোধীরা অভিযোগ করছিল যে মাননীয় মুখ্যমন্ত্রী যতই কানমিয়াল করে থাকুক বা যতই নাচ গান ড্যান্স করে থাকুক সমস্ত কিছু মেনে নিলাম, কিন্তু উত্তরবঙ্গের কোনো প্রসঙ্গ সেই অনুষ্ঠানে মাননীয় মুখ্যমন্ত্রী সেদিন কিন্তু মুখে একবারও উচ্চারণ করেননি। আর এইখানটায় মানুষের প্রশ্ন জাগে যে আমাদের রাজ্যের একদিকে ধসে যাচ্ছে, একদিকে মানুষ মরে যাচ্ছে, আর একদিকে মাননীয় মুখ্যমন্ত্রী কলকাতায় বসে ওই হিরোইনদের নিয়ে নাচাগানা ডান্স করছে। তাই এখানে কিন্তু প্রশ্ন জেগেছে, মানুষের মনে প্রশ্ন জেগেছে যে মাননীয় মুখ্যমন্ত্রী কি কলকাতার মুখ্যমন্ত্রী না গোটা পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী, এই একটা কিন্তু প্রশ্ন জেগেছে। আর প্রশ্ন জাগারই কথা। তারপরে আপনারা দেখেছিলেন যখন বিজেপির বিধায়ক খগেন মুর্মু যখন যাচ্ছিল, সেই সময় খগেন মুর্মুর উপর নাগরকোটায় কীভাবে হামলা করা হয় এবং দুষ্কৃতীরা কীভাবে হামলা চালায় আপনারা দেখেছিলেন। যদিও এই অভিযোগের তীর ছিল তৃণমূলের দিকে, আর সত্যি কথাই তৃণমূলের দিকে এই অভিযোগের তীর ছিল এবং এই এখনও পর্যন্ত এই নিয়ে কিন্তু কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে বিজেপি যে কেন এইভাবে মারধর করা হলো। এবং আপনারা সকলেই জানেন যে খগেন মুর্মুর এই চোখের এই যে নিচের হাড়টা কিন্তু পর্যন্ত ভেঙে দেওয়া হয়েছিল এবং কার্যত এটাই পরিষ্কার পরিচ্ছন্নভাবে বোঝায় যে তৃণমূল সরকার বা মাননীয় মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গে কী এমন ঘটেছে সেটা কার্যত বিজেপির কাছ থেকে বা সাধারণ মানুষের কাছ থেকে লুকাতে চাইছিল। কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী এখন হঠাৎ করে সমস্ত কিছু যখন ঘটনা ঘটে গেছে, এখনও বর্তমানে যে পরিস্থিতি খুবই অস্বাভাবিক পরিস্থিতি, এখনও পর্যন্ত যে খবর পাওয়া যাচ্ছে যে 35 জন মারা গেছে সরকারি মতে এবং বেসরকারি মতে প্রায় 100 জন ছুঁই এখন যাচ্ছেন, মানে আজকে যাচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গে। মানে কারণটা কি? যখন সময় ছিল তখন তিনি গেলেন না, তখন ময়দানে ছিল ভারতীয় সেনাবাহিনী, RSS
এবং বিজেপি পার্টির কর্মীরা, আপনারা যদি ভালো করে লক্ষ্য করে দেখেন, উত্তরবঙ্গে যেদিন থেকে বন্যা শুরু হয়েছে, ভারতীয় সেনার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে আরএসএস এবং বিজেপি নেতৃবৃন্দুরা তারা কিন্তু ঝাঁপিয়ে পড়েছিল। এবং আমি একটা ভিডিওতে দেখিয়েছিলাম যে কারা খগেন মুর্মুর উপর আক্রমণ করেছিল। সেখানকার যারা বাসিন্দা, নাগরাকাটার যারা বাসিন্দা, স্থানীয় বাসিন্দা যারা আদিবাসী, তারাই তো মূলত ভারতবর্ষের প্রথম অধিবাসী, আমার যেটুকু মনে হয়, আমি যেটুকু জানি, আপনারাও একমত। তারাই বলেছিলেন যে নদীর ওই পার থেকে হামলা করেছে, এবং নদীর ওই পারে কারা তিনি কিন্তু স্পষ্ট বলেছিলেন তারা হচ্ছে বাংলাদেশি অবৈধ। যারা বাংলাদেশি অবৈধ তারাই কিন্তু খগেন মুর্মুর উপর আক্রমণ করেছিল। এবং কারণবশত আমি বলেছিলাম যে এসআইআর এটা যেহেতু বিজেপি করাচ্ছে বা বিজেপির জন্য বেশি করে হচ্ছে, তাই তাদের একটা রাগ আছে বা একটা ক্ষোভ আছে যে এসআইআর হলে পশ্চিমবঙ্গে এই সমস্ত বাংলাদেশি অবৈধদের নাম ভোটার কার্ড থেকে বাদ যাবে, এটা 100% গ্যারান্টি বাদ যাবে। এই কারণে কিন্তু তার উপর হামলা হয়েছিল। তো বন্ধুরা, আপনাদের কি মতামত অবশ্যই আপনারা আমার কমেন্ট বক্সে জানান। এবং দুর্গাপুরের ঘটনা নিয়ে এখনও কিন্তু চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসছে। এখনও পর্যন্ত 3 জনকে অ্যারেস্ট করা হয়েছে, এবং কলেজের যে জঙ্গলবর্তী এলাকা আছে সেখানে কার্যত ড্রোনের মাধ্যমে দুষ্কৃতীদের কিন্তু খোঁজা হচ্ছে। এবং এখনও পর্যন্ত কোন দিকে এগোয় এই ঘটনা, সেই ঘটনার উপর আমার দৃষ্টি আছে, এবং আমি সমস্ত রকম আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করব। তো বন্ধুরা, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। রাম রাম, ভারত মাতা কি জয়, বন্দে মাতরম, জয় শ্রীরাম।